আসসালামু আলাইকুম প্রিয় ঢাবি খ ইউনিট প্রত্যাশীরা। তোমাদের জন্য আজ আমরা একটা নতুন প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি। সেই প্লেলিস্টটি হবে বিগত 11 বছরের সাধারণ জ্ঞান প্রশ্ন আমরা পর্যালোচনা করব এবং সামনের বছরগুলো থেকে এইখান থেকে যে কি ধরনের প্রশ্ন আসবে তা নিয়েও আলোচনা করব। তাহলে আসো আমরা আজ প্রথমে আলোচনা করছি 2012-13 সেশন থেকে। সো আমাদের বলে রাখা ভালো, ওই টাইমে 24টা বা 26টা প্রশ্ন আসতো জিকেতে, এখন আসে 30টা। ঠিক আছে, তো আমাদের এখানে যে প্রথম প্রশ্নটা আছে সেটা, বাংলার মুসলিম শাসনামলে আবওয়াব শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো। ঠিক আছে, সো প্রশ্নটা এসেছে আমাদের বাংলা যে প্রাচীনকাল থেকে আমাদের যে মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাস, সেখানের মধ্যে যে মুঘল ইতিহাসটা বা বাংলা যে মুসলিম শাসনামল, সেখান থেকে প্রশ্নটা এসেছে। আমরা জানি যে আবওয়াব এটা হচ্ছে একটা ফার্সি শব্দ। ঠিক আছে, এই আবওয়াব শব্দটা একটা ফার্সি শব্দ। এন্ড আবওয়াব শব্দটা দ্বারা সাধারণত কি বোঝানো হয়ে থাকে? আবওয়াব শব্দ সাধারণত মিন করে আমাদের যে মানে জমির জন্য যে একটা অতিরিক্ত খাজনা দেওয়া হয়। ঠিক আছে, জমির জন্য অতিরিক্ত খাজনা, জমির জন্য যে অতিরিক্ত আমরা খাজনাটা দেই সেটাকে আমরা কি বলি? আবওয়াব। আর এই আবওয়াব সিস্টেমটা বাংলায় কে শুরু করেছিল প্রথম, সেটা আমাদেরকে একটু দরকার। আমাদের বাংলায় হচ্ছে প্রথম আবওয়াব সিস্টেমটা শুরু করেছিল মুর্শিদ কুলি খান। প্রথম কে শুরু করেছিল? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান তিনি কিন্তু বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন, এবং আমরা সবাই জানি বাংলা, বিহার এবং উড়িষ্যার সর্বশেষ যে নবাব ছিল তিনি কিন্তু সিরাজউদ্দৌলা। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? এখানে নদীটা হবে না, এখানে পানিও হবে না, এখানে হচ্ছে আমাদের বাংলার মুসলিম আবহাওয়া শব্দটি কিসের সাথে জড়িত? সেটা হচ্ছে কি আমাদের খাজনা আদায়ের জন্য। ঠিক আছে, আর এখানে কিন্তু আরেকটা অপশন আছে, জমি এবং খাজনা। তাহলে দেখো এখানে কিন্তু মানে যদি প্রশ্নটা আসে এই ধরনের, তো এখানে কিন্তু খাজনাটা অ্যান্সার নেওয়া যায়, জমিটা অ্যান্সার নেওয়া যায়। কারণ কি, জমির জন্য অতিরিক্ত যে খাজনা নেওয়া হতো সেটা কিন্তু এই আবওয়াব। তো এখানে দুইটাই কিন্তু কানেক্টেড। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন সামনে আসলে তুমি তোমার যেটা মন বলবে বা তোমার কাছে মনে হবে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এখানে আসলে মেইনলি কি খাজনাটাই ইম্পর্টেন্ট, তাই না? জমি তো এখানে ইম্পর্টেন্ট না, আমরা কিন্তু খাজনাটাই নিচ্ছি। ওকে, সো তুমি খাজনাটাই এই ধরনের ক্ষেত্রে দাঁড়িয়ে আসবা। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে মুভ করি। ওকে, আমাদের এখানে যে পরবর্তী প্রশ্নটা আছে সেটা ডিএই, এই ওয়ার্ডটা বাংলাদেশ সরকারের কি বিষয়ক সংস্থা? ঠিক আছে, সো ডিএই আমাদের আগে ফুল মিনিংটা জানতে হবে। আমাদের এটা ফুল মিনিং হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন। তোমরা যারা ক্লাসটা করবো আমি সাজেস্ট করবো যে তোমরা ক্লাস টাইমে একটা নোট করে নাও। ঠিক আছে, আমি আসলে এই ধরনের মানে বা ডিএই রিলেটেড আরো যা যা আছে সবকিছু কিন্তু অল্প অল্প করে বলে দেবো, একবার নোট করলে কিন্তু তোমার জিনিসগুলো মাথায় ঢুকে যাবে। এটা হলো ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, এগ্রিকালচারাল, সরি আমি কালচার লিখে ফেলেছি, এটা হবে এগ্রিকালচারাল এক্সটেনশন। ওকে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন। ওকে, আর হচ্ছে যে ডিএই, এই যে ডিপার্টমেন্ট, এটা আসলে কোন মন্ত্রণালয়ের অধীনে এটা তোমরা সাধারণত বলতে পারবা। এটা হচ্ছে এগ্রিকালচারাল যে আমাদের মিনিস্ট্রিটা আছে বা আমাদের কৃষি বিষয়ক যে মন্ত্রণালয় আছে, কৃষি মন্ত্রণালয়। ঠিক আছে, ওকে, কৃষি মন্ত্রণালয়ের অধীনে এটা। এরপর আরেকটা জিনিস আমাদের আসতে পারে, সেটা হচ্ছে কি ডিএই এর 6টা উইং আছে। ডিএই এর 6টা উইং আছে, 6টি উইং আছে। ওকে, সরি, ডিএই এর 6টা উইং আছে। তাহলে আমরা ডিএই নিয়ে পড়লাম, সো আমাদের অ্যান্সারটা কি হবে? কৃষি। ওকে, তাহলে আসো আমরা আবার একটু সামনের দিকে যাই আমাদের 3 নম্বর প্রশ্নটাতে। ওকে, সো এইখানে যে প্রশ্নটা এসেছে সেটার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে 2012 সালে লন্ডন অলিম্পিক গেমস অনুষ্ঠানে বাংলাদেশি কোরিওগ্রাফারের নাম। তোমরা বুঝতে পারছো এটা কি থেকে এসেছে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। যারা ডিইউবি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা এবং যারা জিকে জন্য ভিডিওটা দেখছো, তোমাদের আমি এখন একটা সাজেশন দিব যে তোমরা ডিইউবি ইউনিটের জিকে তে যদি ভালো করতে চাও বা ডিইউবি ইউনিটে যদি তোমরা চান্স পেতে চাও, তোমাদের জন্য যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা কি? সেটা সাম্প্রতিক যে আমাদের আসছে সাধারণ জ্ঞান থেকে। সো এটার জন্য তোমরা কি করবা? তোমরা যখন প্রিপারেশনটা নেওয়া শুরু করতেছো, তোমাদের যে পরীক্ষা যাবে যেদিন হবে, তোমরা পরীক্ষার আগের আগের 6 মাসের, ঠিক আছে, আগের 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নামে একটা বই বের হয়। তাছাড়াও বাজারের অনেকগুলো ক্যাপসুল বের হয়। ঠিক আছে, এসব ক্যাপসুল প্লাস এই কারেন্ট অ্যাফেয়ার্স যে বইগুলো আছে এগুলো একদম মুখস্থ করে ফেলবা।
তো এই ধরনের প্রশ্ন বা তোমার গেমস রিলেটেড হতে পারে বা যে কোনো, এগুলো সাম্প্রতিক থেকে আমাদের আসবে। সো এটার জন্য আমাদের সমাধান একটা কি, আগের 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা তোমার অন্যান্য যেসব ক্যাপসুল আছে একদম খেয়ে ফেলা। পরবর্তী প্রশ্নে আমরা যাব। সেখানে দেখো যে আসমানি কবিতাটি লিখেছেন কে, তাই না? আসমানি কবিতা কি তোমরা শোনাচ্ছ কেউ? না শুনলে তোমরা ইউটিউবে গিয়ে শুনতে পারো, চমৎকার একটা কবিতা। আসমানিরে তোমরা সবে দেখতে যদি চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। ঠিক আছে, এটা চমৎকার একটা কবিতা বাংলা সাহিত্যের। এই কবিতাটা তোমরা একটু শুনে নিতে পারো। এই কবিতা লিখেছেন কে? আমাদের জসীমউদ্দিন, আমাদের পল্লী কবি জসীমউদ্দিন। সো একটা জিনিস কি, যে আগে আমাদের সাহিত্যের যে পার্টটা, এই সাহিত্য পার্ট থেকেও আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে অনেক বড় একটা প্রশ্ন আসতো, অনেক বড় একটা সেগমেন্ট, যে এই কবির তোমার উপাধি কি, তারপর হচ্ছে এই কবির হচ্ছে ছদ্মনাম কি। ঠিক আছে, সো এইসব জিনিসপত্র গুলা তোমাদের কিন্তু পড়তে হবে ডিওবি ইউনিটের জন্য। যদিও রিসেন্ট টাইমসে খুব বেশি আসে না, বাট এগুলো কিন্তু মোটামুটি আসে। সো এটার অ্যান্সার হবে কি, জসীমউদ্দিন। ওকে, তারপর হচ্ছে আসো আমরা একটু সামনের দিকে যাই। এখানে আমাদের যে প্রশ্নটা আছে সেটা, সংসদ বর্জন আইন প্রণয়ন আবশ্যক মন্তব্যটি কোন সংস্থার? এটাও কিন্তু একটা সাম্প্রতিকের প্রশ্ন। ঠিক আছে, এটাও কি ওই টাইমটা 2012 সেশনে যেহেতু প্রশ্নটা এসেছে, সো ওই টাইমের একটা সাম্প্রতিকের প্রশ্ন কিন্তু এটা। ওই টাইমে এটা এসেছিল। এটা হচ্ছে মন্তব্য করেছিল টিআইবি। টিআইবি এর ফুল মিনিংটা আমাদের একটু জানতে হবে, সেটা কি? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ঠিক আছে, এবং এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যে বাংলাদেশি যে সেগমেন্ট আছে সেটা এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ঠিক আছে, আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আসলে কোন দেশ ভিত্তিক ভিত্তিক সংস্থা, সেটাও কিন্তু মাঝে মাঝে আসে। তো এটার একটা শর্ট শর্ট যে ফর্মটা, সেটাই কিন্তু টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আর টিআইবিটা হচ্ছে নর্মালি একটা হচ্ছে বার্লিন ভিত্তিক। ঠিক আছে, বার্লিন, জার্মানি বার্লিন ভিত্তিক একটা সংস্থা। তারা কি নিয়ে কাজ করে? তারা এই তো তোমার হচ্ছে যে করাপশন বা ট্রান্সপারেন্সি, এসব নিয়ে গভর্নমেন্টকে তারা অ্যাকাউন্টেবল করে, এই ধরনের কাজই হচ্ছে তাদের ফাংশনের মধ্যে পড়ে। ওকে, তাহলে আসো আমরা পরবর্তী প্রশ্নে একটু মুভ করি। সেটা হচ্ছে যে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয় কবে? ঠিক আছে, তো আন্তর্জাতিক শিক্ষক দিবসটা আমরা সবাই জানি, এটা হচ্ছে 5 অক্টোবর পালন করা হয়। তো আন্তর্জাতিক শিক্ষক দিবসের পাশাপাশি আরো অন্যান্য অনেক যে দিবসগুলো আছে ইম্পর্টেন্ট আসার মতো, যেমন ধরো পরিবেশ দিবস। পরিবেশ দিবসটা কিন্তু মাঝে মাঝে আসে, অনেকগুলো পরীক্ষায় আমি দেখেছি যে পরিবেশ দিবসটা দিয়ে দিচ্ছে, যে পরিবেশ দিবস কবে। পরিবেশ দিবস সেটা হচ্ছে 5 জুন। তারপর হচ্ছে আমরা আরো দেখি কয়েকটা জিনিস, যেমন তোমার ধরো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটা আমরা সবাই জানি 21শে ফেব্রুয়ারি। তারপর হচ্ছে তোমার আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালো মতো পড়তে হবে। তুমি যখন তোমার জিকে বইটা দেখবা, তোমার দেখবা যে অনেকগুলো দিবস দেওয়া আছে, কিন্তু সবগুলো দিবস কি আসলে আমাদের পড়া সম্ভব? সেটা কিন্তু আসলে একটু টাফ হয়ে যায়। তো আমরা আস্তে আস্তে পড়বো আন্তর্জাতিক মানবাধিকার দিবস, আমরা যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে দেখবো। তারপর হচ্ছে তুমি এই জিনিসগুলো আসলে পড়ার কিছু নিয়মও আছে। তুমি ধরো যে দুইটা দুইটা করে লিখে তোমার টেবিলের সামনে স্টিকি নোট দিয়ে সাজায় রাখবা। ঠিক আছে, সো এইভাবে তুমি আস্তে আস্তে মুখস্থ করতে পারবা একটা একটা করে। তো আমরা ইম্পর্টেন্ট যেসব জিনিসগুলো আছে, ডেট গুলো আছে, সেগুলো দেখে নিব। তারপর আসলে আমরা একটু সামনের দিকে যাই এখন। ওকে, এরপর যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয় কোনটি? এই প্রশ্নটা দেখলে আসলে যে কারো একটু ডাউটে পড়ার কথা। আবার অনেকে আছে তোমরা এখানে বলবা যে ভাই আমি তো এখানে মাত্র একটাকে সার্চ ইঞ্জিন হিসেবে চিনতেছি, গুগল, বাকি তিনটা আবার কি? সো এখানে আমাদের দেখো, গুগলটা কিন্তু অবশ্যই সার্চ ইঞ্জিন, হ্যাঁ, মানে এখানে আমাদের গুগল তো হবেই না, প্রথমে কাটা। তারপর দেখো অ্যালটা ভিস্টাও কিন্তু একটা শুরুর দিকে বানানো একটা সার্চ ইঞ্জিন, তো এটাও হবে না। ডগ পাইল, ডগ পাইলও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে, এখন তোমরা অনেকে বলতে পারো ভাই আমি তো ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করতাম, এটা তো একটা সার্চ ইঞ্জিন না। আসলে এখানে আমাদের অ্যান্সারটাও হবে কি, ইন্টারনেট এক্সপ্লোরার। ইন্টারনেট এক্সপ্লোরার কিন্তু কোনো সার্চ ইঞ্জিন না, রেজার এটা কি একটা ওয়েব ব্রাউজার। ঠিক আছে, ওয়েব ব্রাউজার আর সার্চ ইঞ্জিন কিন্তু সেম জিনিস না। সো এটা এসেছিল আমাদের ওই টাইমটাতে। আর আসলে তখন তো 2012-13 সাল, তখন তো সার্চ ইঞ্জিন মানে অনেক বড় কিছু, কিন্তু এখন তো আসলে এআই এসে গেছে। সো এই টাইম গুলোতে, মানে এই রিসেন্ট ডেজ গুলোতে যখন পরীক্ষাগুলো হবে আমাদের, এই এই পরীক্ষাগুলোতে আসলে কোন ধরনের প্রশ্ন আসতে পারে বা কি নিয়ে প্রশ্ন আসতে পারে সেটা তোমাদের একটু জানাই। এখন কিন্তু এআই নিয়ে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, এআই, এর মধ্যে দেখবো যে অনেকগুলো এসে গেছে, যেমন তোমার ধরো যে চ্যাট জিপিটি এসেছে প্রথমে, তারপর এসেছে কি জেমিনি এসেছে, যেটা প্রথমে নাম ছিল গুগল বার্ড, তারপর এখন এসে গিয়েছে কি ডিপসিক। সো এই ধরনের জিনিসপত্র নিয়ে আমাদের একটু নলেজ রাখতে হবে, যে কোনটা কোন দেশ ভিত্তিক, কোনটা প্রতিষ্ঠাতাকে, কোনটা সিইও কে, এগুলো একটু মাথায় রাখতে হবে। এখন কিন্তু টেকনোলজি রিলেটেড কোশ্চেন আসলে এগুলো থেকে আসবে।
ওকে, সো আসো আমরা এখন একটু মুভ করবো সামনের দিকে পরবর্তী প্রশ্নে। ওকে, সো এখানে কিন্তু আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট একটা হাই ভোল্টেজ টপিক বলতে পারো, সেটা হচ্ছে কি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী। ঠিক আছে, ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে প্রতি বছর প্রায় প্রশ্ন আসছে। সো তুমি যদি ডিওবি তে চান্স পেতে চাও, একটা নাম্বার শিওর করতে চাও, তাহলে অবশ্যই তুমি এটা করে ফেলবা। আর আমরা অবশ্যই একটা ক্লাস নিব, যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে তার উপর তো ক্লাস নিবই। সো এখানে দেখো প্রশ্নটা কি ছিল, বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্মবিশ্বাসের অনুসারী। ঠিক আছে, সো দেখো আমাদের এখানে অপশন আছে কি বৈষ্ণব ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম। সো আমরা কিভাবে পারবো এটা আসলে মনে রাখা, মানে কোনো প্রসেস আছে কিনা বা কিভাবে? তো দেখো আমরা কিন্তু সবাই জানি আসলে আমাদের যে মানে যে কয়টা বাংলাদেশের রিলিজিয়ান আছে বর্তমানে প্রেজেন্ট এক্সিস্টিং, তার মধ্যে আর প্লাস যে কয়টা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, আমরা সবাই জানি যে মুসলিমের অন্তর্গত হচ্ছে একটাই, মুসলিমের অন্তর্গত জাতিগোষ্ঠী কিন্তু মানে ক্ষুদ্র নিগোষ্ঠী কিন্তু একটাই, কোনটা? পাঙ্গন। যেটা তোমরা অনেকে জানো যে কোন উপজাতিরা বা হচ্ছে কোন ক্ষুদ্র নিগোষ্ঠীরা মুসলিম, সেটা হচ্ছে কি পাঙ্গন। ওকে, তারপর দেখো আমাদের আর কি কি আছে এখানে, এখানে অপশন আছে কি বৈষ্ণব ধর্ম। ঠিক আছে, এটা বৈষ্ণবের মধ্যে আসলে কি আছে আসলে আমরা একটু দেখে নেই। তোমরা যে মণিপুরি ছিল না, মণিপুরি যেটা সিলেট অঞ্চলের, মণিপুরিরা কিন্তু বৈষ্ণব, মণিপুরিরা হচ্ছে বৈষ্ণব ধর্মের। আমি যেগুলো লিখে দিচ্ছি এগুলো একটু নোট করে নাও এক্সট্রা, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এই জন্য লিখে দিচ্ছি। বৈষ্ণবরা হচ্ছে কি মণিপুরি। তারপর এখানে দেখো কি আছে আর ধর্ম, বৌদ্ধ। আমরা সবাই জানি বৌদ্ধ ধর্মের অন্তর্গত হচ্ছে চাকমা আর মারমারা, মোস্ট ইম্পর্টেন্টলি। তোমাদের জন্য যদি কোনো চাকমা বা মারমা ফ্রেন্ড থাকে, তোমরা কিন্তু খোঁজ নিয়ে দেখবা, ওরাই কিন্তু ম্যাক্সিমামই বৌদ্ধ ধর্মের। ঠিক আছে, তারপর দেখবা যে হিন্দু, হিন্দু ধর্মের মধ্যে কারা কারা আছে। হিন্দু ধর্মের মধ্যে এই দেখো আমাদের এইখানে যে ত্রিপুরা, এরাই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী, ত্রিপুরা আছে। তারপর দেখবে কোচ নামে একটা জাতিগোষ্ঠী আছে, তারাও কিন্তু এই হিন্দু ধর্মের মধ্যে অন্তর্গত। তারপর আছে খ্রিস্ট, খ্রিস্ট, খ্রিস্টটাকে মনে রাখার একটা টেকনিক দিতে পারি আমি। সেই টেকনিকটা হচ্ছে কি যে তোমার বাংলাদেশে কিন্তু দুইটা উপজাতি আছে, তারা কি তাদের সমাজে নারীরা প্রধান। ঠিক আছে, মানে পরিবারে কি নারী প্রধান ভিত্তিক। সো এই ধরনের দুইটা কি কি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে গারো আর খাসিয়া। সেই গারো আর খাসিয়ারাই কিন্তু খ্রিস্ট ধর্মাবলম্বী। ঠিক আছে, গারো আর খাসিয়ারা এরা বসবাস করে কোথায়, ময়মনসিংহ অঞ্চলে। ওকে, গারো আর খাসিয়া। ঠিক আছে, সো এখানে আমরা কি দেখতে পেলাম, সো এখানে অ্যান্সারটা হবে বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী কোন ধর্মবিশ্বাসের অনুসারী, সেটা অ্যান্সার হবে কি হিন্দু ধর্মবিশ্বাসের। ওকে, সো আমরা এখান থেকে মুভ করবো। আর এই টপিকটা কিন্তু মানে 3 স্টার একটা টপিক, এটা থেকে প্রায় ম্যাক্সিমাম ইয়ারে প্রশ্ন আসবেই, 99.99% শিওর এখান থেকে প্রশ্ন আসেই। ওকে, তারপর আসলে আমরা সামনের দিকে যাই। এটা হচ্ছে একটা সাম্প্রতিক প্রশ্ন, যে সম্প্রতি জাতিসংঘের ইকুয়েটর পুরস্কার লাভ করেছে কোনটা। সো এটা আমাদের এখন জানার কোনো দরকার নাই, আমরা হচ্ছে এটাও কি কারেন্ট অ্যাফেয়ার্স, তুমি যে টাইমে পরীক্ষা দিবা ওই টাইমের বিগত 6 মাসের যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থাকবে, তুমি নিয়মিত পেপার পড়তে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স বইটা পড়তে পারো, বা হচ্ছে বিভিন্ন ক্যাপসুল পড়তে পারো, সেগুলো পড়লেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর আসলে আমরা একটু সামনের দিকে যাই। সেটা কি দেখো এখানে, এখানে মজার ব্যাপার হচ্ছে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, যে সম্প্রতি বাপেক্স কর্তৃক আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটা। আমরা এখন হচ্ছে এটা পড়বো না, আমরা হচ্ছে রিসেন্ট টাইমস এর মধ্যে যেটা পড়বো। তো বাংলাদেশের সর্বশেষ গ্যাস ক্ষেত্র যেটা হয়েছে সেটা একটু আমরা দেখে নিয়ে আসো। বাংলাদেশের সর্বশেষ গ্যাস ক্ষেত্র, সর্বশেষ গ্যাস ক্ষেত্র হচ্ছে কি ইলিশা 1। ঠিক আছে, তোমাদেরকে এখন আবার মানে ইলিশ খাওয়ার কথা মনে পড়ে গেল নাকি? আমার তো এখন মনে পড়ছে যে একটু ইলিশ যদি খেতে পারতাম এখন। দেখো ইলিশা 1, এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে ভোলা জেলায়। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত, ভোলা জেলাতে। ইলিশা 1 হচ্ছে সর্বশেষ গ্যাস ক্ষেত্র, আর বাংলাদেশের সর্বপ্রথম, সর্বপ্রথম এটা একটু আমরা জেনে নেই এক্সট্রা। আমি হচ্ছে যতগুলো তোমাদের সলভ ক্লাসগুলো নিবো, এটা তো প্লে লিস্টের ফার্স্ট ভিডিও, এরপর ইনশাল্লাহ আরো 10টা ভিডিও আসবে। আমরা যেহেতু 11 বছরের প্রশ্ন বানাচ্ছি, আমি কিন্তু যতগুলো প্রশ্ন এসেছে ওটা লেজ ধরে, ওটার হাত ধরে, কান ধরে যত প্রশ্ন আসতে পারে এক্সট্রা, আমি কিন্তু সেইগুলো আলোচনা করে দিব। ঠিক আছে, তো ক্লাসগুলো কেউ মিস দিও না। সর্বপ্রথম হচ্ছে কি হরিপুর, সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র কোনটা, হরিপুর। এটা হচ্ছে আবিষ্কৃত হয় কত সালে, 2000 না, এটা হচ্ছে আবিষ্কৃত হয়েছিল 1955 সালে। ঠিক আছে, এটা আবিষ্কৃত হয়েছিল কবে, 1955 সালে। ওকে, এটা আবিষ্কৃত হয়েছিল 1955 সালে। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসে, সেটা হচ্ছে কি যে গ্যাস উত্তোলন শুরু হয় কবে, গ্যাস উত্তোলন শুরু, গ্যাস উত্তোলন শুরু হয় কত সালে, সেটা হচ্ছে 1957 সালে। ঠিক আছে, তো এখান থেকে আমরা জানতে পারলাম যে সর্বশেষ গ্যাস ক্ষেত্র ইলিশা 1, এটা ভোলা জেলায় অবস্থিত। সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র হরিপুর, সেটা কোথায় অবস্থিত, সিলেটে। ঠিক আছে,
সিলেটে। আর হচ্ছে সর্বপ্রথম গ্যাস উৎপাদন শুরু হয় 1957 সালে, আর আবিষ্কৃত হয়েছিল 1955 সালে। তো আমরা এখন নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটাতে মুভ করব। ওকে, দেখো এখানে এখানে আমাদের কয়েকটা জিনিস জানা আছে। দেখো বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণে জাতিসংঘ রায় দিয়েছে কবে? তো এখানে দেখো 2011-12 সেশনের পরীক্ষা, 12-13 সেশনের পরীক্ষা, সো 2012 সালের মধ্যে এটা হয়েছে। তখন ওই টাইমের মধ্যে বাংলাদেশ শুধু মায়ানমারের সাথেই সমুদ্র সীমায় জিতেছিল, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু জানি বাংলাদেশ কিন্তু দুইটা দেশের সাথে কিন্তু সমুদ্র সীমা জিতেছে। আমরা একটু দুইটা দেশকে দুই ভাগে ভাগ করে আমরা একটু জানবো। প্রথমত বাংলাদেশ কিন্তু একটা জিতেছে ভারতের সাথে সমুদ্র সীমা, ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে কিন্তু ঝামেলা ছিল। আরেকটা কি ছিল বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে ঝামেলা? মিয়ানমারের সাথে। কেননা বাংলাদেশের কিন্তু দুইটাই প্রতিবেশী দেশ আছে, মিয়ানমার। ওকে, সো ভারতের সাথে যে সমুদ্র সীমার রায়টা হয়েছিল সেটা হয়েছিল 2014 সালে, আর মিয়ানমারের সাথে হয়েছিল কি 2012 সালে, ঠিক আছে। বাংলাদেশ দুইটাতে জিতেছে, বাংলাদেশ কিন্তু অনেক বেশি পরিমাণ সি পেয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে, তো এটার কোনটা রেজাল্ট কই থেকে এসেছে সেটা একটু জানতে হবে। আমরা আমরা কিন্তু ভারতের যে রেজাল্টটা পেয়েছিলাম সেটা হচ্ছে UNCLOS থেকে। UNCLOS এর ফুল মিনিংটা বলে দিচ্ছি, সমস্যা নেই। আর এটা পেয়েছিলাম হচ্ছে ইটলস থেকে, ইটলস। দেখো UNCLOS এর ফুল মিনিংটা কি? UNCLOS এর ফুল মিনিংটা হচ্ছে ইউনাইটেড নেশনস চার্টার ফর দ্য ল অফ সি, ফর দ্য ল অফ সি, এটা হচ্ছে UNCLOS, ঠিক আছে। আর আমাদের যে ইটলসটা আছে, ইটলসের ফুল মিনিংটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ সি, ঠিক আছে। সো আমরা কিন্তু দুইটাতে জিতেছিলাম, এটা একটু মনে রাখবো। ভারতের সাথে জিতেছি 2012 সালে, 14 সালে, আর মিয়ানমারের সাথে জিতেছি 2012 সালে। আমরা ভারতেরটা কই থেকে পেলাম? UNCLOS থেকে। মিয়ানমারের হচ্ছে ইটলস থেকে। সো এটা আবার কোনটা কোথায় অবস্থিত এটা একটু মনে রাখতে পারো তোমরা। এই যে আমাদের UNCLOSটা আছে, UNCLOSটা হচ্ছে অবস্থিত কোথায় জানো? নেদারল্যান্ডসের যে তোমার স্থায়ী সালিসি আদালত, ঠিক আছে, যেটা পার্মানেন্ট সেটেলমেন্ট কোর্ট, যেটা স্থায়ী সালিসি আদালত, সেটা কোথায়? নেদারল্যান্ডসের হেগে, হেগ, নেদারল্যান্ডস, হেগ, নেদারল্যান্ডস। আর এখানে আমাদের যে মিয়ানমারের যেটা জিতলাম আমরা ইটলস থেকে 2012 সালে, এটা জিতেছি আমরা কই থেকে? ইটলস থেকে। এটা কোথায় অবস্থিত? এটা জার্মানির হামবুর্গে, হামবুর্গ, জার্মানি, হামবুর্গ, জার্মানি। ওকে, সো আমরা এই প্রশ্নটা পড়লাম। সো তোমাদের কিন্তু এরকম ডিটেলসে পড়তে হবে ইনশাল্লাহ। তোমরা যদি ইন ফিউচার ক্লাসগুলো করো, আমরা ভবিষ্যতে যে ক্লাসগুলো নিব প্রত্যেকটা প্লেলিস্টে আমরা কিন্তু খুবই ডিটেলসে আলোচনা করে দিব। তোমার যাতে একটা ক্লাস করলে যে সেটা যাতে তোমার কাজে লাগে। ওকে, তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা কি? পিএসসি শব্দটি কিসের সাথে যুক্ত? পিএসসি শব্দ এখন তুমি বলতে পারো ভাই এটা তো আমার পড়াশোনার সাথে সংযুক্ত। পিএসসি হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষা হচ্ছে আমি আমার লাইফে বেস্ট করছি, তাই না? 598 পেয়েছি ভাই, 600 পেয়েছি, উপজেলায় ফার্স্ট, দেশে ফার্স্ট, ঠিক আছে। কিন্তু তা না, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে বিদ্যুৎ উৎপাদনেও এটা হবে না, কয়লা উৎপাদনেও হবে না, এটা নদীর ভাগাভাগিতে হবে না। পিএসসি ওয়ার্ডটা হচ্ছে তোমার নর্মালি গ্যাস অনুসন্ধানের সাথে জড়িত, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার প্রফিট শেয়ারিং নিয়ে কাজ করে। পিএসসি আসলে মেইনলি কি করে? পিএসসি হচ্ছে তোমার গ্যাস উৎপাদনের জন্য, তোমার গ্যাস উৎপাদনের যে প্রফিট শেয়ারিংটা, প্রফিট বা যে লাভটা হয়, ঠিক আছে, গ্যাস উৎপাদনের যে প্রফিট শেয়ারিং, গ্যাস উৎপাদনের যে প্রফিট শেয়ারিংটা, সেই কার কার মধ্যে? এটা হচ্ছে তোমার কোন দুইটা গ্রুপের মধ্যে? একটা হচ্ছে তোমার ওই দেশটা, যে দেশের মধ্যে তোমার গ্যাসটা উৎপন্ন হচ্ছে, আর ভার্সেস হচ্ছে যে কোম্পানি হচ্ছে তোমার গ্যাসটা তুলতেছে, ঠিক আছে। এই দুইটা এন্টিটির মধ্যে যে তোমার প্রফিট শেয়ারিং এর ব্যাপার স্যাপার, এগুলো নিয়ে যে চুক্তি টুক্তি হয় সেটাকে বলে নর্মালি কি? পিএসসি। ওকে, তাহলে আসো আমরা একটু সামনের দিকে মুভ করি। সেটা হচ্ছে যে আয়তনের বৃহত্তম বিভাগ কোনটা? আয়তনের বৃহত্তম বিভাগ হচ্ছে, এটা হচ্ছে আসলে তোমাদের গেস করারই কথা। যেমন চট্টগ্রাম, যে যে বিভাগের মধ্যে তুমি চিন্তা করো চট্টগ্রাম, কুমিল্লা, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এইগুলো আছে, এর চেয়ে কি আর বড় বিভাগ হওয়া সম্ভব নাকি? সো আয়তনে আমাদের সবচেয়ে বড় বিভাগ কি? চট্টগ্রাম। ঢাকাও না, রাজশাহীও না, বরিশালও না। তো দেখো আমরা কয়েকটা জিনিস একটু এক্সট্রা জেনে নেই এখানে। আয়তনে, আয়তনে বৃহত্তম বিভাগ, আয়তনে বৃহত্তম বিভাগ কোনটা? আমরা জেনে গেলাম এটা, সেটা হচ্ছে কি? চট্টগ্রাম। আয়তনের বৃহত্তম বিভাগ কোনটা? চট্টগ্রাম। তার মানে হচ্ছে আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম। ওকে, আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগ কোনটা তাহলে? এটা হচ্ছে কি? ময়মনসিংহ।
ঠিক আছে, এটা কিন্তু শুধু আয়তনে ক্ষুদ্রতমই না, ময়মনসিংহ কিন্তু সর্বশেষ বিভাগও হয়েছে। ঠিক আছে, সর্বশেষ। তারপর দেখেন যে আমাদের নেক্সট হচ্ছে জনসংখ্যায়। জনসংখ্যায় আমরা সবাই জানি, তারপর আমরা একবার নোট করে নেই যাতে পরীক্ষায় আসলে একদমই ভুল না হয়। জনসংখ্যায় বৃহত্তম, জনসংখ্যায় বৃহত্তম বিভাগ কোনটা? এটা আসলে মানে বলতে হয় না, এটা তুমি যদি শুধু ঢাকার মিরপুর এরিয়া, ঠিক আছে, তুমি যদি ঢাকার শুধু মিরপুর এরিয়াটাই দেখো, তাহলে দেখা যাবে যে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগের সমান জনসংখ্যা শুধু মিরপুরে আছে। ঠিক আছে, সবচেয়ে জনসংখ্যা বৃহত্তম বিভাগ কোনটা? ঢাকা। আর হচ্ছে জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ কোনটা? সেটা কি? জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল। ঠিক আছে, বরিশাল কি আমাদের দ্বীপ টাইপ না জেলাটা, সো বিভাগটা, সো এখানে তোমার ধরো যে মানুষজন একটু কম বসবাস করে। ওকে, সো আরো কিছু জিনিসপত্র আছে, তোমার জনসংখ্যা আছে, সে আয়তন আছে, তারপর তোমার জনসংখ্যার ঘনত্ব, শিক্ষা, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো। একটা আমরা যদি এখন সলভ ক্লাস এত কিছু করাতে চাই, তাহলে দেখা যাবে যে অনেক বড় হয়ে যাবে ক্লাসটা, তোমাদের জন্য মনোটোনাস হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এরপরে যে কোনটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত। প্রথমে আমাদের আগে জানতে হবে যে ইউনেস্কো জিনিসটা কি। ইউনেস্কো জিনিসটা কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক বিষয়ক যে একটা অর্গানাইজেশন যারা এইসব নিয়ে কাজ করে, সেটা কি ইউনেস্কো। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দ্য সিটি অফ কালচার, দ্য সিটি অফ লাভ, প্যারিস। ওকে, এটা হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার অবস্থিত। সো এখন আমরা আসলে দেখি যে ইউনেস্কো বাংলাদেশের কয়টা সাইটকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে আমরা জানি তিনটার নামে, তিনটা। একটা হচ্ছে সুন্দরবন, ঠিক আছে, একটা হচ্ছে কি সুন্দরবন, বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। আরেকটা হচ্ছে কি পাহাড়পুর বৌদ্ধ বিহার, পাহাড়পুর, পাহাড়পুর বৌদ্ধ বিহার। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমাদের এইখানে তুমি অপশনটা পেয়েছো ষাট গম্বুজ মসজিদ। এইটা একটা মজার ব্যাপার কি জানো, ষাট গম্বুজ মসজিদের কিন্তু মানে যে গম্বুজের সংখ্যা সেটা কিন্তু 60টা না। ঠিক আছে, সেটা কয়টা? সেটা কিন্তু 81টা। ঠিক আছে, এটা একটু মনে রাখো। ষাট গম্বুজ মসজিদের কিন্তু গম্বুজের সংখ্যা কয়টা? 81টা গম্বুজ এখানে, 81 গম্বুজ। এভাবে যদি আমরা ক্লাসে তোমার ধরো যে একটা জিনিস পড়তে গিয়ে অন্যান্য এক্সট্রা জিনিসপত্র পড়ি, তাহলে কিন্তু অনেক কিছু আমাদের একটা ক্লাস থেকে জানা হয়ে যায়। আর ষাট গম্বুজ মসজিদের নির্মাতাকে তোমরা সবাই কিন্তু এটা কমেন্টে জানাবো আমাকে, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আসো আমরা এখন একটু সামনের দিকে যাব, পরবর্তী প্রশ্নে আমরা যাব। এখানে কোন দেশ বাংলাদেশ দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছে? এটা ছিল নেদারল্যান্ডস, ওই টাইমে 2011 সালে করেছিল, 11-12 সালে। তো এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আসলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু মোটামুটি 40-50% কোশ্চেন আসতেছে প্রতি বছর। সো ডিইউবি ইউনিটে তুমি যদি জিকে তে ভালো করতে চাও, মানে নো ব্রেইনার, তোমার কিন্তু একটা কাজ ভালো মতো করতে হবে। সেটা কি? সেটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স গুলা বা ক্যাপসুল গুলো একদম খেয়ে ফেলতে হবে। ওকে, তারপর আসো আমরা সামনের প্রশ্ন যাব। সেখানে কি বলেছে? 2014 সালের বিশ্বকাপ ফুটবলের আসর যে দেশে অনুষ্ঠিত হয়েছিল, এটা আমাদের জানার এখন কোনো দরকার নাই, তখন হয়েছিল ব্রাজিলে, আমরা সবাই জানি। কিন্তু বর্তমানে সামনে যে আসর আছে দুইটা, সেই আসরগুলো কোথায় কোথায় হবে? 2026 সালের যে ফুটবল আসর, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ যে আসরটা, এইটা থেকে একটা প্রশ্ন তোমার আসবেই, তুমি লিখে রাখো। এটা হচ্ছে 2025-এর পরীক্ষায় হোক, 26-এর পরীক্ষায় হোক, আসবেই। এইখান থেকে আমরা কি কি জানতে পারি? কিছু জিনিসপত্র আসলে জেনে নিই এখনই। অনুষ্ঠিত হবে তিনটা দেশে। কোন কোন দেশে? যুক্তরাষ্ট্র, কানাডা আর হচ্ছে মেক্সিকো। এই তিনটা দেশে, যুক্তরাষ্ট্র, কানাডা আর হচ্ছে কি মেক্সিকো। এখানে তোমার অংশগ্রহণ করবে হচ্ছে প্রথমবার বিশ্বকাপ হবে, যেখানে 48টা দল অংশগ্রহণ করবে। ঠিক আছে, আগে ছিল কয়টা? আগে তোমার 32টা ছিল। ঠিক আছে, আর টোটাল কিন্তু ফুটবল ম্যাচও কিন্তু পাল্টে গিয়েছে। টোটাল ফুটবল ম্যাচ মেবি 106টা হবে, এটা একটু তোমার ক্লিয়ার হয়ে নিও। ঠিক আছে, তো এই টপিকটা তোমাদেরকে আমি বলবো, তোমরা একদম ইন ডিটেলস, এটা নিয়ে তোমার দেখবা অনেক পেপারে অনেক কিছু লেখা হয়েছিল। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে তোমরা ইন ডিটেলস পড়ে নিবা, 26-এর ওয়ার্ল্ড কাপ নিয়ে একদম ভালো মতো পড়ে নিবা। তারপর আরেকটা জিনিস, 2030 সালে কোথায় ওয়ার্ল্ড কাপ হবে? 2030 সাল হচ্ছে প্রথমবার ওয়ার্ল্ড কাপ হবে, যেটা দুইটা মহাদেশে একসাথে হবে। সেটাকে কি আফ্রিকা আর ইউরোপ। কোন দুইটা দেশ? তোমার হচ্ছে স্পেন, ফ্রান্স আর হচ্ছে কি মরক্কো। ঠিক আছে, স্পেন, ফ্রান্স আর মরক্কো, এই তিনটা দেশে কিন্তু একসাথে এবার ওয়ার্ল্ড কাপে মরক্কো যে ভালো খেলা খেলেছে তারা। ঠিক আছে, তো বলা যায় মরক্কো কিন্তু এই ওয়ার্ল্ড কাপে অনেক ভালো করতে পারে, যেহেতু তারা স্বাগতিক দেশ হিসেবে থাকছে। ওকে, তাহলে আসো এরপর আমরা সেকেন্ডটাতে মুভ করি। সেখানে হচ্ছে দেখো যে মেস্তা এক জাতীয় কি, এখানে একটু অপশনস একটু ভুল আছে, এক্সট্রিমলি সরি। মেস্তা হচ্ছে তোমার
এক ধরনের পাট, ঠিক আছে? মেজদা কি এক ধরনের পাট? এখানে তোমার অপশন থাকতে পারে পাট, ধান, গম, তামাক। ওকে, এই ধরনের প্রশ্ন আগে আসতো ঢাবিতে, যে আসলে বিভিন্ন ধরনের সবজির নাম টাম বা বিভিন্ন ধরনের এটা ধানের নাম, ব্রি এত এত, এগুলো রিসেন্ট টাইমস আসতেছে না, ঠিক আছে? বাট তুমি যদি মানে পরীক্ষার আগে আগে যখন আমরা ফুল কোর্সটা করাবো, তখন ইনশাল্লাহ আমরা এগুলা সব পড়াই দিব। ওকে, তারপর আসো আমরা সামনের দিকে যাই একটু। ওকে, এটা হচ্ছে একটা সাম্প্রতিক, ঠিক আছে? বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক স্থাপিত হচ্ছে যে দেশে, সেটা হচ্ছে যে যে জায়গায়, সেটা হচ্ছে গজারিয়া, মুন্সিগঞ্জ জেলার, মুন্সিগঞ্জের গজারিয়াতে, ঠিক আছে? সো তোমাদেরকে আমি বারবার বলতেছি, ডিইউবি জিকে তে ভালো করার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো বিকল্প নাই, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো বিকল্প নাই। ওকে, তারপর হচ্ছে আসো আমরা সামনের দিকে যাই একটু। এখানে হচ্ছে দেখো, আমাদের মশালডাঙ্গা ছিটমহল কোন জেলায় অবস্থিত? মশালডাঙ্গা ছিটমহলটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে শুধু মশালডাঙ্গা না, আরো কয়েকটা আমাদের আছে। এই মশালডাঙ্গা ছিটমহলটা হচ্ছে আমাদের পঞ্চগড় জেলায় অবস্থিত। ছিটমহল নিয়ে কিন্তু প্রশ্ন বারবার আসতো, রিসেন্ট টাইমস এটা সমাধান হওয়ার পরে এটা আসার চান্স এখন হয়তো খুব বেশি নাই। স্টিল আমাদের মানে ছিটমহল নিয়ে যে সমস্যাটা বা যে প্রশ্নগুলো আছে, সেগুলো আমাদের জেনে যেতে হবে। আরো কয়েকটা ইম্পর্টেন্ট ছিটমহল আছে। আচ্ছা, ছিটমহল জিনিসটা কি আসলে, এইটাই আমার একটু আলোচনা করা উচিত তোমাদের সাথে। ছিটমহল শব্দটার সাথে তোমার একটা ইংলিশ ওয়ার্ড, যেটা সেটা হচ্ছে কি এক্সক্লেভ। ছিটমহল জিনিসটাকে একটু বোঝাই তোমাকে। ধরে নাও এটা হচ্ছে কি বাংলাদেশের ম্যাপ। আমি ম্যাপ আঁকাতে খুবই বাজে, সো আমাকে তোমরা নিজ দৃষ্টিতে ক্ষমা করে দিও, নিজ গুণে। ওকে, দেখো, এটা হচ্ছে ধরে নাও যে বাংলাদেশের একটা ম্যাপ। তো এখানে হচ্ছে এটা বাংলাদেশ ধরে নাও, আর এটা ধরো যে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের আহ কি বলে এটাকে, আমার এটাকে ধরে নাও যে আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে? পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়াই ধরে নাও। তো আমাদের ধরে নাও যে এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ। তো ইন্ডিয়ার কিছু ভূমি এরকম বাংলাদেশের মধ্যে রয়ে গিয়েছিল, মানে কিছু কিছু ভূমি বলতে কিছু কিছু এলাকাটাই পাড়া বলি আমরা। আবার বাংলাদেশেরও কিছু কিছু পাড়া এদিকে ইন্ডিয়াতে রয়ে গিয়েছিল। সো ইন্ডিয়ার ভেতরে যেটা বাংলাদেশের, এটাকে বলা হয় হচ্ছে ইনক্লেভ। আর বাংলাদেশের যে জিনিসটা ইন্ডিয়ার ভেতরে, সেটা বাংলাদেশের জন্য কি এক্সক্লেভ। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? তো এরকম আমাদের আরো কয়েকটা আছে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি দহগ্রাম, দহগ্রাম ছিটমহল, দহগ্রাম, দহগ্রাম ছিটমহল। এটা খুবই ইম্পর্টেন্ট, একটু পড়ে নিবা। এটা হচ্ছে লালমনিরহাট জেলায়, লালমনিরহাট। দহগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত? এটা হচ্ছে লালমনিরহাট জেলায় অবস্থিত, ঠিক আছে? তো আসো আমরা একটু সামনের দিকে মুভ করি। দেখো এখানে যে অভ্র কিবোর্ড তৈরি করেন কে? অভ্র কিবোর্ড কিন্তু দেখো ওই টাইমে প্রশ্নটা এসেছিল, কিন্তু একটা মজার ব্যাপার এসে একটা তোমার মিলে গিয়েছে যে আমাদের এই টাইমে এসে 2025 সালে কিন্তু অভ্র কিবোর্ডের যে তোমার তৈরি করেছেন মেহেদী হাসান খান ভাই, উনি কিন্তু রিসেন্টলি, মেহেদী হাসান খান, উনি কিন্তু 21শে পদক পেয়েছে। কবে? 2025 সালে এসে 21শে পদক। কত সালে পেয়েছে উনি? 2025 সালে। মানে উনি 2025 সালে এসে এতদিন পরে তার কাজের যে একটা রিকগনিশন, ঠিক আছে, সেটা কিন্তু পেলো। ওকে, তারপর আসো আমরা একটু সামনের দিকে মুভ করি, আমাদের প্রায় শেষ দিকে আছি আমরা। ওকে, এখানে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কার শাসনামলে বাংলায় আসেন? ঠিক আছে, তো ফাহিয়েন, আচ্ছা, এই যে পরিব্রাজক জিনিসটা, এই জিনিসটা নিয়ে একটু বলি তোমাকে। এখন যে বর্তমানে তোমরা দেখো না যে বিভিন্ন মানুষজন পৃথিবী সারা দেশ দেশ ঘুরে বেড়াচ্ছে, তারা হচ্ছে বিভিন্ন ভ্লগ ট্লগ বানাচ্ছে। সো এই টাইপ মানুষজনই আগে যারা ছিল তাদেরকে বলা হয় পরিব্রাজক। তখন তো আসলে এত ইজি ছিল না যাওয়াটা, ঠিক আছে? বা তখন যারা যেত, তারা ভ্লগ ট্লগ বানাইতো না, তারা কি করতো? তারা কিন্তু বই লিখে রাখতো। আমরা যে বর্তমান যে ইতিহাসগুলো পড়ি, বাংলাদেশের যে প্রাচীন ইতিহাসটা বা বিশ্বের প্রাচীন ইতিহাস, আমরা কিন্তু তাদের লেখা যে বইগুলা, সেগুলো থেকে কিন্তু পেয়েছি। সো এই ফাহিয়ান আসলে বাংলায় এসেছিল কার টাইমে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইমে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে কোন টাইমের শাসক ছিল? তিনি হচ্ছে গুপ্ত পিরিয়ডের, ঠিক আছে? তো প্রাচীন বাংলা ইতিহাসটা যখন আমরা পড়াবো, তখন তোমরা দেখবা যে আসলে কিভাবে তোমার নন্দ বংশ থেকে মৌর্য বংশ, মৌর্য বংশ থেকে কিভাবে গুপ্ত বংশ, এভাবে কিভাবে আসলে বাংলার শাসন আমলটা কিভাবে চেঞ্জ হয়েছে, শেষ পর্যন্ত কিভাবে ব্রিটিশদের কাছে গেল, তারপর কিভাবে বাংলাদেশে আসলো, এগুলো সবকিছুই ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ খুব ভালো মতো। সো এখানে দেখো শুধু ফাহিয়ান না, ফাহিয়ান ছাড়া আরো বেশ কয়েকজন ইম্পর্টেন্ট পরিব্রাজক কিন্তু বাংলায় এসেছে। আমি তোমাদের তাদের কয়েকজনকে নিয়ে কিছু ইনফরমেশন দিই, সেগুলা আস্তে আস্তে শিখে রাখো। সেটা হচ্ছে কি, প্রথম এসেছিল হচ্ছে মেগাসথেনিস, মানে আমাদের পাওয়া প্রথম যার নাম আমরা পাই সে হচ্ছে কি মেগাস্থিনিস। মেগাস্থিনিস এসেছিল কার টাইমে? মেগাস্থিনিস এসেছিল কি প্রথম চন্দ্রগুপ্ত। কার টাইমে? প্রথম চন্দ্রগুপ্ত। সো
সরি আমি একটু ভুল করে ফেললাম, প্রথম চন্দ্রগুপ্ত না, তিনি এসেছিল হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে, তিনি এসেছিল হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের টাইমে, চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। মেগাসিন এসেছিল কি চন্দ্রগুপ্ত মৌর্যের টাইমে, আর ওনার লেখা কিন্তু একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে ইন্ডিকা। এই ইন্ডিকা বই থেকে কিন্তু আমরা আলেকজান্ডারের কাহিনী, তারপর আমরা হচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের কাহিনী, ধনানন্দের কাহিনী, তারপরে তোমরা কৌটিল্যের নাম শুনেছো না, তার কাহিনী সবকিছু কিন্তু ইন্ডিকা বই থেকে পেয়েছে। আরো যদি আমরা দেখি এখানে তোমার হচ্ছে যে তোমরা হিউয়েন সাং এর নাম শুনো না, হিউয়েন সাং, হিউয়েন সাং, হিউয়েন সাং কিন্তু দেখেছিল কার টাইমে, তোমার হচ্ছে যে এই হর্ষবর্ধনের টাইমে, হর্ষবর্ধন, এই যে এখানে দেখলাম হর্ষবর্ধন, ঠিক আছে। তারপর উনি এসেছে, তোমার ওনার একটা বই আছে হু কুয়ো কিং, হু কুয়ো কিং। তারপর হচ্ছে তোমার ইতালি একজন এসেছিল মার্কো পোলো, এরকম অনেকে আছে, আমরা আসলে এই ক্লাসে সব বলতে পারবো না, বাট তোমাদের এগুলোকে আস্তে আস্তে পড়ে নিতে হবে। তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করার নিয়মটা কি, আসলে আমরা কেন ভিডিওটা বানাচ্ছি, তুমি হচ্ছে এই একটা যে প্রশ্ন পড়লা, তোমাকে বের করতে হবে এটা আসলে কোন জায়গা থেকে এসেছে তোমার বইটার বা তোমার জিকে বইটার, সেটাকে তোমার বের করে তোমাকে ধরে ধরে ওইটার আশেপাশে যত প্রশ্ন আসে সবগুলোকে খুঁটায় খুঁটায় পড়তে হবে। ওকে, তারপর দেখো আমরা একটু সামনের দিকে মুভ করি, এখন আমাদের প্রায় শেষ দিকে আছি। এখানে কত কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়, সেটা আমরা সবাই জানি 1600 খ্রিস্টাব্দে। আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেইনলি হচ্ছে বানানো হয়েছিল তোমার হচ্ছে উত্তমা সন্তরীপ, যেটা আফ্রিকাতে, সেইটার এই সাইড থেকে যত তোমার দ্বীপ টিপ আছে বা যত নতুন দেশ টেশ আছে সবগুলোতে গিয়ে মানে ব্রিটিশ রানী একটা ওদের সাথে সাইন করেছিল যে তোমরা ওখানে গিয়ে বিজনেস করবা, আমাদেরকে প্রফিট দিবা। তারা কিন্তু মেইনলি প্রথমে বিজনেস করার উদ্দেশ্যে এসেছিল, ঠিক আছে, কিন্তু তাদের লং টার্ম প্ল্যান ছিল যে কলোনি স্থাপন করা। ওকে, সো 1600 সালে এটা আবিষ্কার হয়েছিল, স্থাপিত হয়েছিল। তারপর দেখো এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী কোনটি? ফেসবুক কি? ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া। টুইটার কি? একটা সোশ্যাল মিডিয়া। এখানে আমাদের অপশন দুইটা হতে পারে, ব্রডব্যান্ড আর একটা হচ্ছে কি ওয়াইম্যাক্স। সো তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট, অবশ্যই ব্রডব্যান্ডও ভালোই দ্রুতগতি আমরা যেটা ইউজ করি, বাট ওএমএক্স হচ্ছে আরো দ্রুতগতি, ঠিক আছে, এরা বড় বড় কোম্পানিরা বা বড় বড় যারা টেকনোলজিক্যাল জায়ান্টস আছে বা এমএনসি আছে তারা ইউজ করে ওয়াইম্যাক্স। সো অ্যান্সারটা হবে কি ওয়াইম্যাক্স। তাহলে আসো আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান। এইটা একটা সাম্প্রতিক প্রশ্ন, কিন্তু বর্তমানে আমাদের এটা চেঞ্জ হয়েছে, এটা তোমার পরীক্ষা আগেও চেঞ্জ হবে, তাই আমি কোনো এখন অ্যান্সার দিব না বর্তমানটা। বাট আমি তোমাকে আমাদের যে খাতটা আছে বর্তমানে জিডিপি, আগে আমরা কি জিডিপি কি একটু বুঝি। জিডিপি তোমরা আসলে ম্যাক্সিমাম জানো, ঠিক আছে, তোমরা অনেকে আসছো এখানে মানবিক বা সায়েন্সের বা কমার্সের, তোমরা সবাই মোটামুটি জিডিপি নিয়ে ধারণা আছে, তাও একটু বলি। সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে তোমার দেশের অভ্যন্তরে যে পরিমাণ তুমি প্রফিট লাভ করতে পারবে একটা দেশে বা একটা টাইম পিরিয়ডে, একটা ফিসকাল ইয়ারে, ঠিক আছে, একটা অর্থ বছরে, সেটাকে আমরা জিডিপি বলি। সো আমাদের বর্তমানে আমাদের দেশের জিডিপিতে কোন তিনটা খাত টপ নচ? প্রথম হচ্ছে কি সেবা খাত, ঠিক আছে। আচ্ছা, আমরা যে তোমাদেরকে পড়াচ্ছি, আমরা যখন কোর্স করার বিনিময়ে যে আমরা টাকাটা নিচ্ছি, এটাও কিন্তু কি একটা সেবা খাতের অন্তর্ভুক্ত, ঠিক আছে। So তুমি বুঝতে পারতেছো কেন আসলে সেবা খাত সবার উপরে। সেবা খাত কিন্তু 50% প্লাস, এটা আমি তোমাকে আপাতত বলতে পারি। তারপর দেখো দুইয়ে হচ্ছে আমাদের শিল্প খাত। কেন? তুমি দেখতেছো তো সবকিছু আসলে শিল্প কারখানায় বানানো হচ্ছে। শিল্প খাত হচ্ছে কি 30 প্লাস বা 34-এর কাছাকাছি। আর আমাদের কৃষি যেটা তিনে, কৃষি কিন্তু আমাদের মোটামুটি 14 প্লাস মাইনাস, ঠিক আছে। কৃষি তোমাকে হচ্ছে 13 প্লাস তুমি ধরতে পারো, 13 প্লাস। ওকে, সো মোটামুটি দেখো এখানে কিন্তু 93%-এর মতো হয়ে যাচ্ছে। তো আমাদের জিডিপিতে সেবা, শিল্প, কৃষি এই তিনটা ইম্পর্টেন্ট। ওকে, সো আমাদের এখানে শেষ আজকের ইয়েটা 2012-13 সেশনে যে আমরা সলভ করলাম। আমরা মোটামুটি এখান থেকে তোমরা একটা ধারণা পাবা যে আসলে কোন ধরনের প্রশ্ন ইন ফিউচার আসতে পারে বা কোনগুলো ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। কিন্তু আমরা যারা মেইনলি শিখলাম এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক প্রশ্ন আসবে, আর কয়েকটা স্পেসিফিক টপিক আছে সেগুলো পড়তে হবে। আর আমরা যখন প্রশ্ন ব্যাংকটা সলভ করতে যাব, আমরা সেটাকে কি করব, আমরা মোটামুটি ওই জাতীয় বা ওই টপিকের ওই জাতীয় যত প্রশ্ন আছে সবগুলোকে একদম ভালো মতো সলভ করে আসবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। তোমাদের সাথে দেখা হবে আমার এই প্লেলিস্টের সেকেন্ড ভিডিওটার সাথে, যেখানে আমি আলোচনা করব 2013-14 সেশন যেটা আছে, 2013-14 সেশনের যে জিকে প্রশ্নটা সেটা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।